তিথি কিছু বলে না, শুধু চুপ করে রয় এটা শোনার জন্য যে আদিত্য কি বলে। আদিত্য আবার বলে উঠল, আমার অভিমানী আজকের জন্য কি আমার অভিমানী আজকের জন্য কি অভিমানটা একটু কমাবেন? এই অধম যে অভিমান ভাঙাতে জানে না। আচ্ছা, এসে চকলেট কিনে দেবো। এবার একটু অভিমান কমাতো দেখি। তিথি নাক টেনে বলে, হ্যাঁ, এত সহজে কমাবো না, শাস্তি দেব আপনাকে। আচ্ছা, সব শাস্তি মাথা পেতে নেব। তিথি এরপর আবারও চুপ হয়ে যায়। আদিত্য ফের একটু সিরিয়াস হয়ে গম্ভীর গলায় বলে, শোন তিথি, এইভাবে নিজেকে দুর্বল করে তুলবি না। জানিস তো, এই দুনিয়াটা শক্তের ভক্ত আর নরমের জম। সবাই জানে এখন তুই একজন আর্মির ওয়াইফ। তাহলে তোকে নানাভাবে আমার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। তখন তোর দুর্বল হলে চলবে না। নিজেকে কঠোরভাবে তৈরি কর, যাতে নিজেকে সবার কাছ থেকে বাঁচাতে পারিস। মেয়েরা দুর্বল নয়, সমাজ তোদের দুর্বল করে রেখেছে। তুই একজন সৈনিকের স্ত্রী, তাই তোর শক্তি হওয়া চাই আমার মতো অটুট, বুঝলি? তিথি শুধু ছোট্ট করে উত্তর দেয়। হুম। আচ্ছা মেজর সাহেব, আপনি কখন আসবেন? আদিত্য কিছুটা উদাসীন মনে মনে বলে, আসবো রে, আসবো, খুব তাড়াতাড়ি। আচ্ছা তিথি, তোকে একটা প্রশ্ন করি। তিথির সঙ্গে সঙ্গেই বলে। হুম, বলুন। আদিত্য কিছুটা মাথা চুলকিয়ে জিভ দিয়ে ঠোঁট ফিচিয়ে বলে, আমার একটা বড়ি চাই, দেবি? তিথি এমন সময় এমন একটা অপ্রস্তুকর কথা কেসে উঠল লজ্জায়। সে কিছু বলতে পারল না। ইস, কি যে বলেন! আপনি আমাকে এভাবে লজ্জা কেন দিচ্ছেন? জৈন মহাবিরক্ত। এই মঞ্জিল বাড়িতে এলেই তার বিরক্তিতে দিন কাটে। কুদ্দুসটা তার পেছন পেছন লেগেই থাকে। কুকুরের মতো সারাদিন পিছনে খেউ করে পেছনে পড়ে থাকবে। তার শান্তি পাওয়ার জন্য বাগানে চলে এসেছে সে, এবং একটা বড় গাছের শক্তপোক্ত ডালে বসে আছে মনের সুখে। হা হা, কি শান্তি! ওই হতচ্ছাড়ার জন্য শান্তি নেই কোথাও। ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করে, গোবরের ঠাসা একটা। তখন নিচ থেকে একটি কণ্ঠ ভেসে আসে। কিরে জরিনা, কারিনা, আমাকে নিয়ে ভাবছিস নাকি? দেখলি তো, তুইও আমাকে ভালোবাসিস, শুধু স্বীকার করিস না। জানি, সব জানি রে। জয়রা নিচের দিকে রাগী লুক নিয়ে থাকা এবং মুখ ভেঙে ব্যঙ্গ করে বলল, হুম, শখ কত শালার। ওইটা ভালোবাসিস না, ভালোবাসিস হবে। আগে উচ্চারণ ঠিক কর, তারপর আমাকে বলতে আসিস। কুদ্দুস কোমরে লুঙ্গি গুছিয়ে বুক ফুলিয়ে বলে উঠছে। ওই একই হলো, আমি তো ভালোবাসাই বলবো। জরিনাও এক হাতে গাছের ডাল আঁকড়ে ধরে অন্য হাতে কোমরে শাড়ির আঁচলে গুজে জোর গলায় বলে উঠল। তা আমার জন্য কি কি করতে পারবি? কুদ্দুস অফুরন্ত সাহসের সাথে বুকে হাত দিয়ে থাবা মেরে বলে উঠল, তোর জন্য সব পারবো। তাহলে এখন টাক মাথায় চুল কচিয়ে দেখা। ফুস হাওয়া ফুস। কুদ্দুসের অদম সাহসের হাওয়া ফুস। সে একদম মুখটা গোমরা করে নুয়ে যায়। সবাই বারবার তার দুর্বল জায়গায় হাত মারে। কুদ্দুস ঠোঁট নাড়ে পিড়পিড় করে। শালা ইকবাইল্লা, এসব তোর জন্য হয়েছে। গুন্ডার মতো হাত দিয়ে চুল কাটিয়ে দিল, এখন চুলই ওঠে না। তোর হাতে ঠাডা পড়ু। সবার সামনে লুঙ্গি খুলে গিয়ে মান সম্মান বিসর্জন হোক। হুহ হুহ। জয়টা জিজ্ঞেস করে, কিরে, কি বিড়বিড় করছিস? ভালোবাসা শেষ? কুদ্দুসের চেহারা আধা নেমে গেল। সে মুখ কাচুমাচু করে বলল, মানে দেখ, এখন কিভাবে সম্ভব? এখন হবে না তো। জরিনা হাতে তর্জনী আঙুল দিয়ে কুদ্দুসকে ভঙ্গিমা করে দেখিয়ে বলে, না 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 না, তুই তো বললি আমার জন্য সব করতে পারবি, তাহলে এটা কেন পারবি না? কুদ্দুসের ইচ্ছে করে রাগে মাথার সব চুল ছিঁড়ে ফেলতে পারে। পরে সে কান্নার ভান ধরে নিজেকে নিজেই বলে উঠল, কুদ্দুস রে, তোর তো চুল নাই, ছিড়বি কেমনে? তারপর জরিনার উদ্দেশ্যে বলে, আমার ফুলটুসি রে, এটা যে সম্ভব নয়, কিন্তু চুল উঠবো তো, একটু সময় দে না ফুলটুসি। জরিনা তার কথায় অটুট থেকে মুখ বাঁকিয়ে সে বলে, তাহলে যেদিন মাথায় চুল গজাতে পারবি সেদিনই ভালোবাসার কথা বলতে আসবি। সর সামনে থেকে। কুদ্দুস জরিনার হাবভাবে মুখে আওড়ায়। শালার 2 দিন না যাইতেই বগলে বাল উঠে, কিন্তু মাস পেরিয়ে গেলেও মাথায় চুল ওঠে না। থু।
কুদ্দুস এই কথাটা বলে লুঙ্গি ধরে জরিনার পেছন পেছন হাঁচে। এক দৌড়ে গিয়ে জরিনার শাড়ির আঁচলখানা নিয়ে তাকে টানতে থাকে। জরিনা চোখ গরম করে তাকে আবারও হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু কুদ্দুস জরিনার আঁচল ছাড় না। তার অবস্থা নাস্তা বোধ। রোদের তাপে তার টাক মাথা থেকে বেয়ে বেয়ে ঘাম পড়ছে। সেই বিন্দু বিন্দু ঘাম মুছে কুদ্দুস জরিনার উদ্দেশ্যে গলা ফাটিয়ে গাইতে থাকে। রাগারাগি কম করে, মনটা নরম করে, SMS হলেও যদি বলতো আমায় সে, আসো না কেন বাসো না, ভালো লাগে না যে আমার, ও ক্ষতি কি বলো করেছি, বলো তোমাকে দু একবার। আঁচল ধরে টানা কুদ্দুসের এই বাচ্চা সুলভ আচরণে জরিনা মহা বিরক্ত। তার উপর এমন মাইকের মতো ফাটাবাসের গলা দিয়ে এতেই যেন জরিনার মেজাজ সপ্তম আকাশে। এবার সে পুরো দমে গর্জে উঠে গর্জন করলো। কেটে টাকলা, কথা কান দিয়ে যায় না? ভালোবাসি না, বলেছি না একবার? আঁচল ছাড়বা, আমাকে একটু মুক্তি দে প্লিজ। কুদ্দুস বাচ্চাদের মতো পা দিয়ে জোরে জোরে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে। না, ছাড়বো না। একজন বাঙালি নারী মানে কি জানেন? তারা রূপে গুণে আর কাজে সব দিক দিয়ে পারফেক্ট। বাঙালি নারী মানেই আবেগ। আমাদের বাঙালি নারীরা যেমন দুহাতে সংসার সামলায়, ঠিক তেমনই তারা দেশ ও জাতির কল্যাণে সাধনে এগিয়ে আসে, ঠিক যেমন তাহমিনা খন্দকার মায়া। সমাজ মনে করে তার সবচেয়ে বড় দুর্বলতা তার শ্যাম বর্ণের গায়ের রং, কিন্তু তাহমিনা কখনো তার গায়ের রং কোনো কিছুতেই বাধা দিতে পারেনি। সে সাফল্য পেয়েছে তার যোগ্যতায়। সে সংসার সামলাচ্ছে, অন্যদিকে নিজের প্রফেশনও চালিয়ে যাচ্ছে। আমাদের সমাজ শ্যামবর্ণের মেয়েদের নিচু চোখে দেখে। তারা ভাবে এই মেয়ে বোঝা, কেননা গায়ের রঙের জন্য তাকে কেউ বিয়ে করবে না বা তার গায়ের রঙের জন্য ভালো চাকরি পাবে না। তাহমিনা রান্নাঘরে দাঁড়িয়ে আজও ভাবে সেই দিনের কথা, যখন তার গ্রামের লোক শ্যামলা বলে তাকে কত অপমানিত করত, কত হেনস্থা করত। তার চাচিও কি বাদ যেত? সে তো উঠতে বসতে এই শ্যাম রঙা রং নিয়ে, রঙের জন্য কত কথাও শোনাতো। হঠাৎ তাহমিনার চোখের সামনে ফুটে উঠল সে বিভৎস রাতটির কথা। আজও তার মনে আছে সেই রাতের কথা মনে পড়তেই ফুপিয়ে কেঁদে উঠল। হাত দ্বারা মুখ ঢেকে ফুপাতে থাকে। গ্যাসে চা বসিয়েছে সে সবার জন্য, কিন্তু তাহমিনা কান্না করতে করতে এতটাই ব্যস্ত যে সেদিকে তার কোনো খেয়াল নেই। তখনই পাশ দিয়ে রেদওয়ান আঙুলে গাড়ির চাবি ঘুরিয়ে কোথাও বের হওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু কারো দূর থেকে অস্পষ্ট ভেসে আসা ফুপানোর শব্দ শুনে থেমে যায়। তার হৃদয় যে জানে এটা তার জন্তু বইয়ের কান্নার আওয়াজ। শব্দ অনুসরণ করে রেদওয়ান রান্নাঘরে এগিয়ে যেতে থাকে। তাহমিনাকে এভাবে কান্না করতে কখনো দেখেনি। মেয়েটা সবসময় স্ট্রং হয়ে থাকে, তার চোখে সচরাচর পানি দেখা যায় না। হঠাৎই রেদওয়ানের বুকে তীব্র ব্যথা অনুভব হয়। সে রান্নাঘরে ঢুকে আগে গ্যাস বন্ধ করে দিয়ে পা থেকে মাথা অবধি তাহমিনাকে একবার অবলোকন করতে থাকে। তাহমিনাকে এভাবে ফুপি ফুপি কান্না করতে দেখে যে রেদওয়ানের সহ্য হয় না, সে তাহমিনার মুখ থেকে হাত সরিয়ে দেয় এবং তার কোমর পেঁচিয়ে ধরে তাকে এক টান মেরে কাছে নিয়ে এসে বলতে থাকে। কি হয়েছে? এইভাবে মরা কান্না জুড়ে দিয়েছিস কেন? তোর স্বামী মরে গেছে যে এইভাবে কাঁদছিস? তাহমিনা আজ যেন বাধ্য নারী। সে রেদওয়ানের অশ্রুসিক্ত নয়নে তাকালো তার দিকে। সেই রাতে বীভৎস ঘটনার কথা মনে পড়ে গেল। ওরা আমার বাবা মাকে খুব বাজেভাবে হত্যা করেছিল, সাথে তিতির বাবা মা সহ। আমি এই ঘটনা ভুলতে পারছি না রেদওয়ান। আমি বাঁচাতে পারিনি আপনার বাবা মাকে। কথাটি বলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। কিছু সময় পর তাহমিনাও ফুপিয়ে ফুপিয়ে আবারও বলে উঠল। আমার বাবা মায়ের খুনি আজও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না, কিছুই না। রেদওয়ান, আমি যে আমার বাবা মাকে বাঁচাতে পারিনি। আমার চোখের সামনে আমার বাবাকে জ্যান্ত পুড়তে দেখেছি। কিভাবে সইব আমি এই যন্ত্রণা, কিভাবে? রেদওয়ান দাঁত কিরমির করে তাহমিনা গা দুলিয়ে বলে উঠল। চুপ, একদম চুপ। কাঁদিস না আমার কালো বউ, কাঁদিস না। সব হবে। তোর জন্য আমি পুরো দুনিয়া উলটপালট করে হলেও তোর বাবা মায়ের খুনিকে সামনে নিয়ে আসবো, আই প্রমিস।
তোর চোখের পানি আমার সহ্য হয় না, প্লিজ আর কান্না করিস না। হুট করে তাহমিনা রেদনকে শক্ত করে জাপটে জড়িয়ে ধরলো। এতদিন তাহমিনা যেন তার আশ্রয়স্থল খুঁজে পেল। আসলেই বাবার পরে মেয়েদের শেষ আশ্রয়স্থল তার স্বামীর বুক। স্বামীর বুকে এমন এক সুখ থাকে যা প্রতিটি নারীকে প্রশান্তি এনে দেয়। রেদন মুচকি হেসে তাহমিনাকে শক্ত করে জড়িয়ে ধরে, আগলে নেয়। তাহমিনা রেদনের বুকে অজস্র বন্যার মতো অশ্রু বিসর্জন দিতে থাকে। তারা ঠিক কতটা সময় এভাবে দাঁড়িয়ে পার করলো তাদের খেয়াল নেই। রেদনের বুকের দিকে চোখ নামিয়ে দেখে জন্তুটা এখনো খাচ্ছে, শুধু কাচ্ছে না, ফুপাচ্ছে। তাই বলে উঠল, সর দেখি এবার, তোর শরীর থেকে গন্ধ আসছে। আহ, থু, সর বেডি। কিন্তু তাহমিনা সরে না, উঁচু। রেদনের শার্টে তার নাকের পানি সহ নাকটাই বুকে ঘষতে থাকে। এতে করে রেদন তাহমিনাকে ছাড়িয়ে নিয়ে নাক ছিটকিয়ে বলে, ইয়া, কি করলি এটা? আমি এখন বাইরে কিভাবে যাব? এমন বিদঘুটে হাসির শব্দ পেয়ে রেদন দরজার দিকে তাকাতে দেখে তিথি আর স্নেহাকে। তারা মাত্র এসছিল, কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু এবার তারা গা দুলিয়ে দুজনেই হেসে উঠল। স্নেহা তো পুরোই মজা নিয়ে রসিকতার সুরে বলল, বাবা, কি ভালোবাসা! তা ভাবি, রোমান্স কিন্তু রুমে গিয়েও করতে পারো, এখানে এইভাবে সিঙ্গেল ননদের সামনে? ছি ছি, কি লজ্জার ব্যাপার! তাহমিনা স্নেহার কথায় লজ্জা পায় ভীষণ। রেদন তো স্নেহার কান টেনে ধরে শাসারির সুরে বলে, বেশি পেকে গেছিস স্নেহা, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি। উফ ভাইয়া, লাগছে তো, ছেড়ে দাও। তিথিও এদিকে মুচকি মুচকি হেসে উঠল। হাসতে হাসতে তাহমিনা তিথির দিকে এক পলক তাকায়। গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো এলোমেলো, হয়তো অনেকদিন ধরে চুলে যত্ন নেয় না। মেয়েটা অনেকটা শুকিয়ে গেছে, আগের মতো চঞ্চল মিচি আর নেই। সারাদিন মুখ গুমরা করে থাকে, কেমন যেন মনমরা হয়ে বাঁচে। হঠাৎই তাহমিনার মাথায় একটা বুদ্ধি আসে। সে মনে মনে ভাবে, দুইজনই দুদিকে কষ্ট পাচ্ছে তা আমি জানি, কিন্তু যদি আদিত্যকে সারপ্রাইজ দিই কেমন হবে? আইডিয়া ভালো, দেখি তিথিকে বলে দেখি। তাহমিনা গলা খাকারি দিয়ে তিথিকে বলে, তিথি চলো সেনানিবাসে গিয়ে আদিত্যকে সারপ্রাইজ দিব, কি বলো? তিথির চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে যেন মেঘ না চাইতে জল পেয়ে গেল। কয়দিন ধরেই সে একাই ভেবে চলেছে, কিন্তু কাউকে বলার সাহস পাচ্ছে না। তিথি তো খুশিতে আত্মহারা হয়ে তাহমিনাকে বলে, সত্যি ভাবি, তুমি আমাকে সেনানিবাসে নিয়ে যাবে? তাহমিনা মাথা তোলায়। তিথি খুশিতে তাহমিনাকে জড়িয়ে ধরে বলে, ইউ আর বেস্ট ভাবি। এদিকে স্নেহা মুখ গোমরা করে বলে, ভাবি, আমাকে নিয়ে যাবা? তাহমিনা ফিক করে হেসে স্নেহার মাথায় হাত রেখে বলে, না স্নেহা, তুমি না হয় পরে যেও, পাক্কা পরের বার আমি তোমায় নিয়ে যাব। তখনই গম্ভীর গলায় রেদন বলে উঠল, কিন্তু সেনানিবাসে কি আমাদের মতো আউটসাইডারদের ভিতরে প্রবেশ করতে দেবে? তাহমিনা চোখ ছোট ছোট করে রেদনের দিকে তাকালো। কেন দিবে না? আমি কি ভুলে গেছে? আর তিথি মেজর ভিরেক্সের ওয়াইফ, ভিরেক্সের ভুলে গেছেন? তাহলে আর কি, চলো যাই, গিয়ে আদিত্যকে একদম চমকে দিব একেবারে। বস, অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে হালকা চিপ লাইটের স্নান আলোয় চেয়ারে পা তুলে এক অদ্ভুত নিশ্চিত ভঙ্গিতে বসে আছে এক ব্যক্তি। ঘর কাঁপানো স্বরে গম্ভীর গলায় বলে উঠল, মেজর ভিরেক্স ব্ল্যাকবেরি 205 মিশনটি চালু করার জন্য উঠে পড়ে লেগেছে। চেয়ারে দুলতে দুলতে এই ব্যক্তিটি হঠাৎই অট্ট হাসিতে ফেটে পড়ে। মরার শখ জেগেছে বুঝি, থামিয়ে দিয়ে এইসব। আমি একবার খেপে গেলে সব কিছু ছাড়খাড় করে দিব। ঠিক তখন দরজা ছেলে ভেতরে ঢোকে এক লোক, টেনে আনে একজন পুলিশকে। রাগে গর্জে উঠছে লোকটি, বস, এই শালা আমাদের কাজে বাধা দিচ্ছে, একে কি করব? চেয়ারে বসা ব্যক্তি এক দৃষ্টিতে তাকা পুলিশটির দিকে। অদ্ভুত ভাব, পুলিশটির চোখে ভয়ের কোনো ছাপ নেই। হঠাৎই পুলিশটি ক্ষিপ্ত হয়ে সোজা বসে থাকা ব্যক্তিটির মুখে থুতু ছুড়ে দেয়। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় পরিবেশ। ব্যক্তিটি ধীরে ধীরে গার কাহাত করে হাত দিয়ে থুতু মুছে নেয়। চোখ দুটো রক্তিম অগ্নিশিখার মতো চলে ওঠে। হঠাৎই কোনো শব্দ না করে সে ঝাঁপিয়ে পড়ে, একটা বিশাল ধারালো ছুরি টেনে নিয়ে সোজা এক আঘাতেই
পুলিশের গলায়। এই এক আঘাতে পুলিশটির মাথা আলাদাই হয়ে যায়, মেঝেতে গড়িয়ে পড়ে। কয়েক মুহূর্তে ঘরে ভরে যায় রক্তস্রোতে, কিন্তু এখানেই থেমে থাকে না সে। হিংস্র বাঘের মতো গর্জন তুলে পুলিশটির উপর, মৃতদেহের উপর ঝাঁপিয়ে পড়ে। অবশেষে হাঁপাতে হাঁপাতে ক্ষান্ত হয়ে ব্যক্তিটি রক্তমাখা হাত মুখ মুছে নিয়ে আবারও চেয়ারে বসে পড়ে, ভয়াল হাসি দিয়ে বলে, আমি কুলাঙ্গার, তাহলে তোরা কি পাঁচাটা কুকুর হয়ে আমাকে জ্ঞান দিতে আসিস? শেষ করে ফেলবো তোদের, একজনকেও বাঁচিয়ে রাখবো না। কথা শেষ হতে ব্যক্তিটি দাঁত কিরমির করে ওঠে, চোখ দুটো গর্জে উঠে হিংস্র পশুর মতন। রক্তে ভিজে থাকা ছুরি হাতে খণ্ড বিখণ্ড দেহ দিকে তাকায়। ভয়ঙ্কর এক শয়তানি হাসি ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি দেয়ালে। ডাইনিং টেবিলে সবাই বসে রাতের খাওয়া দাওয়া করছে, তখন রেদওয়ান তুর্য খান উদ্দেশ্যে বলে উঠছে, আব্বু, তাহমিনা আর তিথিকে নিয়ে আগামীকাল টাউনে যাব। তুর্য খান খাওয়াতে মনোযোগ রেখে বলে, ইকবাল তা টাউনে কোথায় যাচ্ছ? আমরা সেনানিবাসে যাব, এজন্য তোমাদের বলে রাখছি। খান রেদওয়ানের কথায় মুখে তুলে তাকায় এবং ভাত চিবুতে চিবুতে রেদওয়ানের উদ্দেশ্যে বলে, আদিত্যর সাথে দেখা করতে চাচ্ছ বুঝি? রেদওয়ান সহসায় মাথা তুর্য খান ইকবাল খানের দিকে তাকিয়ে কি যেন ইশারা করে। অতঃপর তুর্য খান ছেলের উদ্দেশ্যে বলে, ঠিক আছে, যাও, সাবধানে থেকো। আর আদিত্যকে বলো তাড়াতাড়ি যেন ও বাড়ি ফিরে। তিথি তো মহা খুশি। সে তাড়াতাড়ি প্লেটের ভাতটুকু তাড়াতাড়ি শেষ করে মায়েদের সব কাজ গোছগাছ করে দিয়ে রুমে চলে আসে। বিছানা থাপ করে শিব পড়ল এবং খুশিতে বিছানা নাচানাচি করতে থাকে। ড্রয়ারে রাখা মোবাইলটি নিয়ে আদিত্যের নাম্বারে কল লাগায়। রিং হয়, কিন্তু কল রিসিভ করছে না। তিথির মন খারাপ হয়ে যায়, কিন্তু আগামীকালের কথা ভেবে আবার খুশি হয়ে যায়। লুসিকে বুকে জড়িয়ে সুখের সাগরে ভাসতে থাকে। লুসি, যাবি তুই তোর পাপার কাছে? কিন্তু তোকে তো তোর পাপা সহ্যই করতে পারে না। এখন কি করি বলতো? লুসি থেকে কোনো প্রকার ইশারা আসে না, কেননা সে তো বেগুন ঘুম হচ্ছে। রাত গভীর হয়, কিন্তু তিথির চোখে ঘুম ধরে না। সে শুধু বিছানা এদিক ওদিক ছটফট করতে থাকে। তার চোখে ঘুমই ধরছে না। মোবাইলে থাকা একটা আদিত্যের ছবি নিয়ে বুকে জড়িয়ে ধরে বলতে থাকে, মেজর সাহেব, আসছি আমি। আপনার রেড চেরি আপনার কাছে খুব শীঘ্রই আসছে। উফ, আমার আর তর সইছে না। কখন যে ভোর হবে, ধুর, আজ যেন রাতটা ফুরোচ্ছেই না। কখন রাত পেরিয়ে ভোর হবে? এভাবেই করতে করতে তিথির চোখে ঘুম নেমে আসে। এদিকে কেউ একজন তার ছবি বুকে নিয়ে ক্যাম্পে রাত পার করছে। একটু ভালোবাসা পাওয়ার জন্য তার বুকটা হাহাকার করে, কিন্তু এটাই যে নিয়তি। ডিফেন্সের চাকরি, এই যে বিচ্ছেদ সহ্য করতে হয়। প্রিয় মানুষ থেকে দূরে এসে তাদের স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে হয়, অথচ তাদের জীবন অনিশ্চিত, কখন কি হয়ে যায় কেউ জানে না। তবুও নিজের জীবনের পরোয়া না করে লড়াই করে যাওয়া আমাদের দেশের সৈনিক। রাত পেরিয়ে ধীরে ধীরে ভোরের আলো চারিদিকে ফুটতে থাকে। দূর থেকে শোনা যাচ্ছে মোরগের চিৎকার, পাখিরা কিচিরমিচির করে চলেছে চারিদিকে। রাতের কালো চাদর সরে ভোরের কোমল আলো চারিপাশে ছড়িয়ে পড়েছে। দূর থেকে শোনা যাচ্ছে মোরগের ডাক, পাখিরা কিচিরমিচির করে জেগে উঠেছে। ধীরে ধীরে অন্ধকারের আবরণ সরে আকাশ পরিষ্কার হতে লাগলো। অ্যালার্ম ঘড়ির কর্কশ শব্দে তিথির ঘুম ভেঙে যায়। বালিশ দিয়ে কান চেপে ধরে সেই শব্দকে আর সহ্য করতেই পারছিল না। এমনিতে রাতভর তার চোখে ঘুম আসেনি। ভোরের একটু আগেই তন্দ্রা এসেছিল, আর তখনই এই বিরক্তিকর অ্যালার্ম। ধরফরে উঠে বসে সে রাগে চোখ লাল করে ঘড়ির দিকে তাকায়। স্নেহা তখনও পাশে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, যেন পৃথিবীর কোনো চিন্তা ভাবনাই নেই। তিথি যে কদিন আদিত্য বাড়িতে থাকবে না, তখন স্নেহার সাথেই ঘুমোবে তিথি। মাথা ব্যথায় কপাল ধরে সে বিরক্ত গলায় বলে উঠল, এ স্নেহা, উঠবেডি। কে তোরে বললো এই অ্যালার্ম সেট করতে? হ্যাঁ, স্নেহা আধো ঘুমিয়ে চোখ মেলতে মেলতেই পিড়পিড় করে বলল, জানি না, আমাকে একটু ঘুমাতে দে। তখনই নিচে থেকে শব্দ আসে কুদ্দুসের। কুদ্দুস চিৎকার করে কি যেন বলছে। তিথি কৌতূহল দমাতে না পেরে তাড়াতাড়ি করে নিচে নেমে যায়। কুদ্দুসের চিৎকারে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে যেন। সবার চোখে নিভু নিভু ঘুম জড়ানো। রেদওয়ান তো এক প্রকার কোমর চেপে ধরে হাঁটছে, কেননা বিয়ের পর দিন থেকেই বউ অর্থাৎ তাহমিনা এক বিছানায় ঘুমোতে দেয় না, তাই প্রতি রাতে সোফায় ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়। এত বড় শরীর নিয়ে এইটুকু একটা ছোট্ট সোফাতে কি রেদওয়ানের কষ্ট হয় না? তবুও সে নিরুপায়।
বউয়ের আগে কিছু বলতে পারে না, বউটা যে তার বাঘিনী। হামি তুলতে তুলতে ইকবাল খান কুদ্দুসের পানে এক পলক তাকায়, তারপর বিরক্তিতে চোখ মুখ কুচকে জিজ্ঞেস করে, সকাল সকাল এইভাবে সারের মতো চিৎকার করছিস কেন হাতারাম? খুশিতে কুদ্দুস আত্মহারা হয়ে মুখ ফুটে কিছু বলতেও পারছে না, তবুও উৎসাহিত আনন্দ দমিয়ে রেখে বলে, বাইরে আদিত্য ভাইয়ের কিছু বন্ধুরা বড় বড় এবং সুন্দর সুন্দর কয়েকটা বাইক নিয়ে এসেছে। আমার যে কি খুশি লাগছে, উফ, বলে বোঝাতে পারবো না। ইকবাল খান কপালে গুনে গুনে 3টা ভাঁজ পড়ে। তিনি অস্ফুট স্বরে বলে উঠল, বাইক চালাবে কে এখানে? তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করে কিছু মেয়ে, রুদ্র আর ইরফান। ইকবাল খান রেদওয়ানকে জিজ্ঞেস করে, বাইক কে চালাবে এখানে? রেদওয়ান, তুমি নাকি? রেদওয়ান মাথা নাড়িয়ে না বোঝায়। তাহলে রুদ্র এবার সবার মাঝে ধীর কণ্ঠে বলে হচ্ছে, আঙ্কেল শুনুন আমার কথা, এগুলো সব তিথির। আদিত্য যাওয়ার আগে 5টা বাইক কিনে দিয়েছে তিথিকে, আর আমরা সেগুলো পার্কিংয়ে শোরুমের মতো সাজিয়ে রেখেছি। ইকবাল খান তিথির দিকে বিস্ময় চোখে তাকিয়ে আবার রুদ্রকে জিজ্ঞেস করলে উঠল, ও তো বাইক চালাতে পারে না, আর মেয়েরা বাইক চালিয়ে কি করবে? রুদ্র একটা হতাশার নিঃশ্বাস ফেলে, যেন সে জানতো এই প্রশ্নটা করবে। তবে সে হঠাৎই মুচকি হাসে, পকেট থেকে মোবাইল বের করে ভিডিও চালু করে ইকবাল খানের হাতে দেয়, মোবাইলটি দিয়ে দেয়। ভিডিও চালু হওয়ার সাথে সাথে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে উজ্জ্বল ফর্সা সেই বিড়ালমণি চোখের মালিকের। ইকবাল খান ছেলের চেহারায় তাকিয়ে থাকে, সে আগের মতো উজ্জ্বল ফর্সা আর নেই, কেমন যেন তামাটে হয়ে গেছে ছেলেটা। স্ক্রিনে আদিত্য ভিডিও রেকর্ডিংয়ের কথাগুলো ভেসে উঠল। আম্মু, আব্বু, কেমন আছো তোমরা? জানি আমার উপর অনেক রাগ অভিমান রয়েছে। আসলে এটাই আমাদের জীবন, সারাদিন নেটওয়ার্কের বাইরে থাকা। তবে চিন্তা করো না, আমি ভালো আছি, সুস্থ আছি। হয়তো এই ভিডিওটা রুদ্র তোমাকে দেখাচ্ছে আব্বু। আমি জানি তুমি প্রশ্ন করছো হয়তো মেয়েদের বাইক চালিয়ে কী হবে, এরা বাইক চালিয়ে কী করবে। আমার স্ত্রী অর্থাৎ মিসেস তিথি ভিরেক্সের অনেক শখ বাইক চালানো, এবং একটা তার নিজস্ব বাইকের শোরুমের। তো আমি এক সামান্য হতভাগের স্বামী হয়ে তার সামান্যতম ইচ্ছাটুকু পূরণ করেছি, দ্যাটস ইট। আমি আমার কাজিন বান্ধবীকে পাঠিয়েছি তিথিকে শেখানোর জন্য। অবশ্য আমার তাহমিনা ভাবিও কিন্তু বাইক চালানো জানে, অতএব তাহমিনা ভাবিও শেখাতে পারবে। এখন কথায় আসে, তিথি স্নেহার মধুকেও আবার বলছে, কেউ তোমরা এদের আটকাবে না, এরা নিজের মতো করে বাইক রাইডিং করুক। স্নেহার মধু তোরও তিথির সাথে বাইক চালানো শিখবে, এবং যেখানে ইচ্ছা ঘুরবে, তবে শৃঙ্খলা রেখে। আব্বু, আমি তোমাকে বলছি, মেয়েদের বন্দিনী করে রেখো না, তাদেরও কিছু শখ আছে। আমরা কেন তাদের শখ গলা টেপে মেরে ফেলবো শুধুমাত্র তারা মেয়ে বলে? প্লিজ আব্বু, মেয়েদের বন্দিনী করিও না, ওদের আকাশে ডানা মেলে উঠতে দাও। দিন শেষে দেখবে তুমি একজন ভালো পিতা হয়ে উঠবে ওদের কাছে। মেয়েরা বন্দিনী নয়, মেয়েরা স্বাধীন। আদিত্য কিছুটা থেমে আবারও বলতে থাকে, আমি আমার স্ত্রীকে কখনো বন্দিনী করব না, তাকে মুক্ত আকাশে উঠতে দেব, তবে আমার কিনারায়। আমি আমার বোনকেও কখনো ঘরে বন্দি দোষে আটকে রাখবো না, তাকে তার শখ পূরণ করতে দেব। আব্বু, আজ তাহলে রাখি, আমার টাইম শেষ। আশা করি তোমাকে আর বোঝাতে হবে না। ভালো থেকো, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। কথাটি বলার সাথে সাথে ভিডিও অফ হয়ে যায়। ইকবাল খান ছেলের এমন মন মানসিকতা দেখে পুরোই হতবাক। কজন স্বামী পারে নিজের স্ত্রীকে বন্দিনী না করে উঠতে দিতে? ইকবাল খান মনে মনে ভাবে, আসলে আমাদের সমাজের চোখে মেয়েরা বন্দিনী, তাদের কোনো শখ আহ্লাদ নেই, তারা শুধু স্বামীর সংসার করবে, তাদের ইচ্ছা গুরুত্ব দিয়ে আমরা কজন? তিনি আর কিছু না বলে সোজা উপরে চলে যান। এদিকে স্নেহা ও তাড়াতাড়ি করে নেমে পড়ে খুশিতে, সোজা তিথিকে জোর করে আলিঙ্গন করে। তিথি, জানিস আমারও খুব শখ ছিল বাইক রাইডিং করার, কিন্তু কখনো ভয়ে বলতে পারিনি। তোর জন্য আমার সেই ইচ্ছাটা পূরণ হলো। তিথি কিছুই বলে না, শুধু মুখে তার হাসি ফুটে উঠল। রুদ্র স্নেহার দিকে তাকিয়েছিল, কিন্তু হুশ ফিরতেই তিথির উদ্দেশ্য বলল, তাহলে ভাবি, আজ আমরা আসি। তুমি যখন থেকে শিখতে চাইবে এরা চলে আসবে, ঠিক আছে? ভালো থেকো, আসছি। কথাটি বলে আরেক পলক স্নেহার দিকে তাকিয়ে উঁচু ঘুরে যায়। এদিকে ইরফান মধুর সাথে ফ্ল্যাচিং করতে থাকে। ব্যস্ত মধু
এতেই বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে যায়, সেখান থেকে সরে দাঁড়ায়। তাহমিনা আর রেদওয়ান তিথির কাছে আসে। তাহমিনা তিথির কানে কানে ফিসফিস করে বলে, আদিত্য তো তোমাকে এত বড় একটা সারপ্রাইজ দিল, এবার তোমার পালা আদিত্যকে সারপ্রাইজ দেওয়া। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা রওনা দিব। তিথি মনে মনে খুশি হলেও মুখে তা প্রকাশ করে না, শুধু মনে মনে বিড়বিড় করে। আমি আসছি মেজর সাহেব। সবুজ ইউনিফর্ম পরা কয়েকজন নবীন সৈন্য মাটিতে বসে আছে, তাদের চোখে মিশ্র অনুভূতি, উত্তেজনা আর ভয়। তারা সবাই এই কারণেই ভয় পাচ্ছে। সবার মুখে শুনে আসছে মেজর ভেরাক্সের ট্রেনিং অনেক করা হয়। হঠাৎই পেছন থেকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে ভেরাক্স। কাঁধে বন্দুক ঝুলছে, মুখে আগের মতোই গম্ভীরতা, চোখে অমনীয়তা, দৃঢ়তা। মেজর ভেরাক্স অর্থাৎ আদিত্যর বজ্র কণ্ঠের ন্যায় বলে উঠল। স্ট্যান্ড আপ গাইস। নবীন সৈন্যরা ভয়ে তড়িঘড়ি করে দাঁড়িয়ে যায়। আদিত্য মাটিতে রাখা ম্যাপটা খুলে দেখলো। এই পাহাড়ি জঙ্গলে আজ তোমরা করবে রিয়েল টাইম ট্রেনিং। কেউ ভুল করবে না, কারণ এখানে কোনো ভুলের মানে হলো তোমার নিজের জীবন ঝুঁকিতে ফেলা। নবীন সৈন্যরা সবাই একসাথে বলে উঠল। ইয়েস স্যার। তারপর আদিত্য হুইসেল বাজিয়ে সবাইকে দৌড়াতে বলল। ঘন জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি পথ বেয়ে দৌড়াতে শুরু করলো সবাই। কাদায় ভিজে ঘামে ভিজে সৈন্যরা হাঁপাচ্ছে, কিন্তু আদিত্যর চোখে কোনো দয়া নেই। হঠাৎ এক সৈন্য পিছলে পড়ে গেল। আদিত্য সঙ্গে সঙ্গে তার দিকে ছুটতে গেল, হাত বাড়িয়ে তাকে তুলে দিল, কিন্তু কণ্ঠস্বর ছিল কঠিন। স্ট্রং থাকো, যুদ্ধে হেরে গেলেও আবার দাঁড়াতে হবে, কেউ তোমাকে টেনে তুলবে না। ছেলেটি তো প্রথমে তো ভয়ই পেয়েছিল, কিন্তু আদিত্যের কথায় কিছুটা আত্মবিশ্বাস বেড়ে যায়। মুচকি হেসে এক লাফে দাঁড়িয়ে পড়ে। পাহাড়ের চূড়ায় দূর থেকে লেফটেন্যান্ট কর্নেল ফারহান আর ক্যাপ্টেন তানভি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিত্য ট্রেনিং দেওয়া দেখছে। লেফটেন্যান্ট কর্নেল ফারহান অনিমেষ আদিত্যকে দেখে চলেছে। হঠাৎ ক্যাপ্টেন তানভীর বলে ওঠে, স্যার, উপর মহল থেকে কি আদিত্য স্যারকে ড্রাগবেরি 205 মেশিনটি চালু করার পারমিশন দিয়েছে? লেফটেন্যান্ট কর্নেল ফারহান হতাশার নিঃশ্বাস ফেলে বলে, না, দেননি। কেননা এখানে অন্য কারো হাত আছে। সে চায় না আদিত্য এই মিশনটা চালু করুক। কিন্তু সেনাপ্রধান আদিত্যকে বলেছে যদি সে খুনগুলোর প্রমাণ দেখাতে পারে তাহলে এই মিশন চালু করতে দিবে। তানভীর মুখটা গোমরা করে যায়। ওহ, কিন্তু স্যার এখন প্রমাণ কোথায় পাবে? জানি না, চলো ওদের কাছে। এইদিকে আজদের ট্রেনিং দেওয়া শেষ, তারা সবাই ক্লান্ত হয়ে পাহাড়ে বসে আছে। তখনই পেছন থেকে কর্নেল ফারহান আর তানভীর আসে। আদিত্য তাদের মুখে দেখে মুচকি হাসে এবং ফারহানকে স্যালুট জানায়। সাথে সাথেই নবীন সৈন্যরাও ফারহানকে স্যালুট প্রদর্শন করে। লেফটেন্যান্ট কর্নেল ফারহান আদিত্যর কাঁধে হাত দিয়ে বলতে থাকে, তোমার পরিচয় হাইড করে রাখার জন্য এতদিন ভিরেক্স কোড নাম দিয়েছিলাম, সেটা প্রয়োজন নেই। তবে তোমায় এখন সবাই ভিরেক্স নামেই চিনে, চাইলে তুমি এই নামটাও ব্যবহার করতে পারো। আদিত্য সঙ্গে সঙ্গে উত্তর দেয়, সমস্যা নেই, আমি ভিরেক্স, আমি আদিত্য। যে যেটা ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এতে আমার কোনো আপত্তি নেই। ওকে, তোমার ইচ্ছা। তবে সাবধান, যখন তখন সন্ত্রাসীরা হামলা করতে পারে। সবকিছুর জন্য সবসময় প্রস্তুত থেকো। আদিত্য টান টান বুক নিয়ে সাহসিকতার সাথে বলে উঠল, ওকে স্যার। বিকেলের হালকা সোনালি আলোটা যেন এক অন্যরকম প্রশান্তি নিয়ে নেমে এসেছে চারিপাশে। সেনানিবাসের গেটের সামনে গাড়ি থামাতেই তিথির বুকটা হঠাৎ করে থরফর করতে লাগলো। গাড়ি থেকে নামার সাথে সাথে সে গভীর শ্বাস নিল। মনে হলো এই বাতাস যেন ভেসে আসছে সেই মানুষটার গন্ধ। তার মেজর সাহেবের শ্বাস যেন মিশে আছে এই মাটিতেই, এ বাতাসে। গেটের সামনে দাঁড়িয়ে থাকা ডিউটিরত আর্মি অফিসার কড়া চোখে তাদের থামিয়ে দিল। তাহলে শান্ত চোখে পকেট থেকে আইডি কার্ড বের করে এগিয়ে ধরল অফিসারের দিকে। মুহূর্তেই তার মুখ গম্ভীর থেকে নরম হয়ে গেল। পরের মুহূর্তেই গেট খুলে দেওয়া হলো। যেন এই মুহূর্তটার জন্যই তিনি অপেক্ষাই করছিল। তারা ধীরে ধীরে সেনানিবাসের ভিতরে ঢুকে পড়ল। তিথির চোখের পলক যেন থমকে গেছে। বিশাল রাজকীয় এক পরিবেশ চোখে পড়ল। উঁচু বিল্ডিং, চারিপাশে সারি সারি গাছপালা, প্রশস্ত মাঠে কিছু সৈনিকরা হাঁটাচলা করছে। মনে হলো এইসব কিছুর ভেতরে কোথাও আছে আদিত্য, তার মেজর সাহেব, কিন্তু কোথায়? তাহমিনা এদিকে একজন অফিসারের সাথে কথাবার্তা ব্যস্ত হয়ে পড়ল। গম্ভীর মুখে অফিসার জানালো,
মেজর আদ্রিত পাহাড়ি ক্যাম্পাসে আছেন। খবরটা শুনে তিথির বুকটা হালকা কেঁপে উঠল। মন খারাপ করে ফিসফিস করে বলল, আপনি কোথায়? কখন দেখতে পাবো আপনাকে? বেশিক্ষণ সময় নষ্ট করে না তাহমিনা পারমিশন নিয়ে বেরিয়ে পড়লো জিপে করে। তারা রওনা হলো সেই পাহাড়ি ক্যাম্পের দিকে। রাস্তা যত এগোতে লাগলো চারিপাশের প্রকৃতি যেন ততই নাটকীয় হয়ে উঠল। ঘন অরণ্যের ছায়া, গাছের ফাঁক দিয়ে উঁকি মারা পাহাড়ের মাথায়, আর মাটির সোদা গন্ধ তিথির মনে অদ্ভুত এক শিহরণ জাগালো। প্রায় আধ ঘন্টার যাত্রার পর তারা পৌঁছে গেল ক্যাম্পের কাছাকাছি, কিন্তু নামার সাথে সাথে তাদের চোখ পড়ল অস্বাভাবিক দৃশ্য। সেনাদের মধ্যে হট্টগোল, কেউ এদিক সেদিক দৌড়াচ্ছে, মুখগুলো গম্ভীর, ভয় আর উৎকণ্ঠা মেশানো এক অদ্ভুত নীরবতা চারিপাশে। তিথি উদ্বিগ্ন হয়ে দ্রুত পা বাড়ালো। তারা যত সামনে এগুলো দৃশ্য তত স্পষ্ট হতে লাগলো। কয়েকজন সৈন্য কোনো কিছু আড়াল করে রেখেছে। তিথির বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। একসময় সৈন্যরা সরে দাঁড়াতে যা চোখে পড়লো তাতে তিথির শরীর হিম হয়ে গেল। মাটিতে বসে আছে আদিত্য, তার বাম হাতের কবজি রক্তে ভিজে গেছে, গুলি লেগেছে সেখানে। হাত থেকে গড়িয়ে পড়ছে রক্ত মাটিতে, মাটির গন্ধের সাথে মিশে গেছে সেই তাজা রক্তের ধাতব গন্ধ। তিথির মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নিঃশ্বাস আটকে এলো গলায়। সেই সময় আদিত্য মাথা তুলে তাকায়। তিথি নিজের সামনে, চোখের সামনে তিথিকে সশরীরে দেখে বিস্ময়ে তাকিয়ে থাকে। তিথি ঠোঁট কাঁপছে, বুক ফেটে হয়তো কান্নাও চলে আসছে। সে ধীর পায়ে এগিয়ে যায় আদিত্যের কিনারায়, ধপ করে মাটিতে বসে পড়ে, কোনো কিচ্ছু না ভেবেই আদিত্যের বুকে ঝাঁপিয়ে পড়ে। আদিত্য এখনো বিস্ময় নিয়ে বসে আছে, কিন্তু তিথির কান্নার শব্দে তার টনক নড়ে। তিথি আদিত্যের বুকে হাউমাউ করে কাঁদতে লাগলো। কি হয়েছে আপনার? গুলি লাগলো কি করে? কত রক্ত ঝরছে। তাহমিনা রেদওয়ানও আদিত্যের কাছে এলো। আদিত্য মুখে কিছু বলছে না, শুধু নিষ্প্রাণ তাদের দিকেই তাকিয়ে আছে। তিথি ফোপাতে ফোপাতে আদিত্যের বুক থেকে মাথা তুললো এবং ক্ষত স্থানে হাঁস রেখে বলল, কি হলো? কথা কেন বলছেন না? চোট পেয়েছেন কি করে আপনি? আদিত্য তাতে দোহাত চাপলো। তিথির সাথে কোনো কথা না বলে সোজা তাহমিনার দিকে রুষ্ট দৃষ্টি ফেলে। ওকে এখানে নিয়ে আসলে কেন? তুমি জানো না এই জায়গা নিরাপদ নয়? তাহমিনা কি বলবে ভেবে পায় না। সত্যি তো এই জায়গা নিরাপদ নয়। তিথি এইবার কিছুটা হয়তো রেগেই যায়, তাই আদিত্যের চোয়াল আঁকড়ে ধরে ক্ষুদ্র কণ্ঠে বলল, রাগ দেখালে আমাকে দেখান ভাবির সাথে না। এখানে আমি আসতে চেয়েছি তাই নিয়ে এসেছে। কথাটি বলে আবারও ফুপাতে থাকে। হাই চুপ, বেয়াদব পেটি, তোকে এখানে কে আসতে বলেছে? সবাই আদিত্য ধমকে চুপসে যায়। ক্যাপ্টেন তানভীর আর কিছু সৈন্য নিজেরা নিজেদের মধ্যে পিড়পিড় করে। স্যার, উনি এইরকম নিরামিষ নাকি? দেখো বউয়ের সাথে কেমন আচরণ করছে। তানভীর মনে মনে ভাবে, নিরামিষ। আর আদিত্য স্যার মোটেও না। তোরা তো আর তার পাগলামিগুলো দেখি নাই, দেখলে বুঝতে। আদিত্য তানভীরকে চোখ দিয়ে ইশারা করার সাথে সাথে সকল সৈন্যরা সেখান থেকে প্রস্থান করে। এইদিকে তিথি এখনো অনবরত ফুপিয়ে যাচ্ছে। এতে আদিত্য বেজায় বিরক্ত। কি রে, তোর জামাই মরছে নাকি? এইভাবে মরার কেন জোরে দিয়েছিস? তিথি নাক চিনে বলে। না, জামাইয়ের হাতে গুলি লেগেছে। তাহমিনার সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, এইসব কিভাবে হলো? আদিত্য মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে, ব্যথায় হালকা চোখ মুখ কুঁচকে ফেলে। তেমন কিছু নয়, হাতে গুলি ছুঁয়ে গেছে, ব্যাস। আমি আর কিছু বলতে পারবো না। প্রায় অনেক সময় পেরিয়ে গেছে। ঘন জঙ্গল আর পাহাড়ি চারিদিকে খুটখুটে অন্ধকার নেমেছে। রেদওয়ান আর তাহমিনা মিলে তাদের জন্য এক শুনশান জায়গায় দুইটা তাঁবু টাঙিয়েছে। এইদিকে একজন আর্মি মেডিক এসে আদিত্যের চিকিৎসা করছে। আদিত্যের হাতে ব্যান্ডেজ করে দেওয়া শেষ। তিথি একদিকে গাছে হেলান দিয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। আদিত্য একবারও ভালো করে ভাবে কথাও বলেনি, আসছে পর্যন্ত ধমকাধমকি করে গেছে তিথির সাথে। ক্যাপ্টেন তানভীর কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসেছে তা জ্বালানোর জন্য। তাহমিনাও তানভীরকে সাহায্য করছে। রেদওয়ান এই দৃশ্য দেখে ঈশানিত হয়ে তাতে দত চেপে থমের বসে আছে। আদিত্য এবার দাঁড়িয়ে পড়ে। কোথাও থেকে যেন দুইটা বড় পাথর এনে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালিয়ে নেয়। তারপর একটা কেতলিতে করে গরম পানিতে ফুটিয়ে দেয় চায়ের জন্য। তানভীর উদ্গ্রীব হয়ে বলে উঠল, স্যার আপনি যান ভাবির কাছে, এই দিকটা আমি আর তাহমিনা মিলে সামলে নিব। তানভীরের কথা তাহমিনও মাথা নাড়ায়। আদিত্য শ্বাস ছেড়ে
উঠে বসে সোজা তিথির কাছে যায়। তিথি আদিত্যকে দেখার সাথে সাথে মুখ বেঁকিয়ে অন্যদিকে ঘুরিয়ে ফেলে। কিছুক্ষণ পিনপন নীরবতা, কারো মুখে কোনো শব্দ নেই। এরপর আদিত্য হার মেনে সেই প্রথমে বলে উঠল, কেমন আছিস? পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশিত হবে? তিথি শুধু উত্তর দেয়। ভালো, অক্টোবরে প্রকাশিত হবে। এরপর আর কিচ্ছু বলে না, শুধু মুখ ফিরিয়ে নেয়। আদিত্য একটা গভীর নিঃশ্বাস ছাড়ল। তা বাইক পেয়েছিলি? হুম। আদিত্য ভ্রুকুচকে জিজ্ঞেস করে। শুধু আর কিছু বলবি না? তিথি মাথা নাড়িয়ে না জানায়। আদিত্য বুঝলো তার রেড চেরির অভিমান জমেছে, তাই হালকা হাত দুটো উপরে তুলে চারিদিকে চোখ বুলিয়ে নেয় কেউ আছে কিনা। তারপর সোজা তিথির কোমর পেঁচিয়ে তার উরুর উপর বসিয়ে দেয়। এতে করে তিথি ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে আদিত্যের আর্মি শার্ট কি আঁকড়ে ধরে। হালকা মৃদু বাতাস বইছে, আর সেই বাতাসে তিথির ছোট ছোট চুলগুলো তিথির সারা মুখে ছড়িয়ে পড়েছে। আদিত্য ধীরে ধীরে তার হাতটা তুলে তিথির কানে সমস্ত ছোট ছোট চুলগুলো কানে গুজে দেয় এবং আদুরে গলায় বলল, আগে বলেছি আমি অভিমান ভাঙাতে জানি না। কেন এলে এখানে? দেখলি তো এখানে পদে পদে বিপদ। এই বিপদে তোকে কেমন রাখি আমি? তিথির নিরুত্তর কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে আছে। আদিত্য তিথির চোয়াল চেপে ধরে মুখটা উপরে তোলে। আমার দিকে তাকা, তাকা বলছে। তিথি মুখ তুলে তাকায়। এরই মধ্যে তানভীর 2 কাপ চা নিয়ে আসে। এমন সময় এমন অপ্রস্তুত দৃশ্য দেখে তানভীর জিভ কেটে পেছনে ফিরে বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি। সরি স্যার, আপনাদের কোয়ালিটি টাইম ডিস্টার্ব করলাম। তিথি তো লজ্জায় আদিত্যের বুকেই মুখ লুকিয়ে ফেলে। তার যদি সাধ্য থাকতো মাটিতে সে ফেটে সেখানেই লুকিয়ে পড়তো। আদিত্য একবার তিথির দিকে তাকায়, তো আবার তানভীরের দিকে তাকায়। ইটস ওকে তানভীর, চাটি এখানে রেখে যাও। তানভীর আদিত্যের কথা মতন চা রেখে দিয়ে ভোদর। এদিকে আদিত্য হাসতে হাসতে শেষ। তিথি আদিত্যের বুক থেকে মুখ তুলে একধানে দেখতে থাকে লোকটাকে। চাঁদের আবছা আলোয় কি সুন্দর লাগছে তার মেজ সাহেবকে। হাসির মধ্যে যেন ফুল ছড়ে, গালের ডিম্পলগুলো হাসির সাথে সাথে ফুটে উঠেছে। সবচেয়ে আকর্ষণীয় ওই বিড়াল চোখের মনির চোখ দুটো রাতের আলোয় যেন জ্বলজ্বল করছে। এইভাবে পাগলের মতো হাসছিস কেন? আদিত্য তিথিকে উড়ু থেকে নামিয়ে দেয় এবং চায়ের কাপ তুলে নেয়। একটা কাপ তিথির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে, পাহাড়ের ঠান্ডা আবহাওয়ার মধ্যে ধোয়া ওঠা গরম গরম 1 কাপ চা। তিথি চায়ের কাপ নিয়ে নেয় এবং একটা চুমুক দিয়ে তৃপ্তিতে চোখ বুজে ফেলে। আদিত্য তিথির দিকে তাকে মুচকি হেসে ধোয়া ওঠা গরম চায় চুমুক দেয়। এরপর গভীর আবেশে বলে উঠছে, 1 কাপ চা নিগুড় ভাজে আমি শোধিত রসিত্ব কামনা করি। স্নিগ্ধ বাতাসের হালকা উষ্ণতা, গরম ধোয়ে ছেয়ে যাওয়া গরম চা, আর আমরা অদৃশ্যমান বন্ধনে আবদ্ধ। এই ক্ষণ যেন এখানেই থমকে যাক, যেন আমাদের অপরিসীম ভালোবাসার প্রতিধ্বনি শুধুই অন্তর অনন্তকাল বাঁচা। তিথি এত এত কঠিন ও কাব্যিক শব্দ বুঝে না, তবুও এটা বুঝতে পারছে আদিত্য তার অনুভূতিগুলো প্রকাশ করছে। আদিত্য হঠাৎ তিথিকে পেছন থেকে বুকে পিঠ ঠেকিয়ে জড়িয়ে নেয়। তিথি যেন এক মুহূর্ত কেঁপে উঠছে। আদিত্য এক হাতে তিথিকে জড়িয়ে রেখেছে, অন্য হাতে একটা সিগারেট জ্বালালো, তারপর মুখে পুড়ে দিয়ে বাতাসে ধোঁয়া ছাড়তে থাকে। একদিকে প্রাণপ্রিয় নারী, অন্য হাতে তামাকের তৈরি সিগারেট। এই দৃশ্যটাই যেন এখানে থমকে যায়। তিথি সিগারেটের গন্ধ নাক মুখ কুচকে ফেলে। কারণ আমি পাগল তাই? ছি, কি বিচ্ছিরি গন্ধ, ফেলে দিন এটা। আদিত্য আকাশের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলে, সে বিচ্ছিরি গন্ধের তামাটে ঠোঁটের ছোঁয়া পেতে তখন গন্ধ লাগে না? মোটেও আমি ওই তামাটে ঠোঁটের ছোঁয়া পেতে চাই না, জোর করে দেন আপনি। আদিত্য সিগারেটের 2-1 টান মেরে ফেলে দিয়ে বলে, তাই বুঝে? তিথি ভালো মেয়ের মতো মাথা নাড়ায়, কিন্তু এতে যে আদিত্য খেপে যায়। তিথি ঘুণাক করেও ভেবে পায় না আদিত্য কি করতে চাচ্ছে। আদিত্য হঠাৎ করে তিথির কোমর চেপে ধরে ঘাড় গলিয়ে অধর ডুবিয়ে দেয়। তিথি ছাড়া পাওয়ার জন্য আদিত্যের বুকে কিল ঘুষি মারতে থাকে, তবু আদিত্য ছাড়ে না। তিথি শ্বাস নিতে পারে না, তাই কামড়ি বসে দেয়। এতে কাজ হলো। আদিত্য তিথিকে ছেড়ে দেয় এবং ক্ষিপ্ত গলায় বলে, কামড় দিলে কেন? তিথি জোরে জোরে শ্বাস নিয়ে হামতামতা করে বলে, আপনি আমাকে আরেকটু হলেই মেরে ফেলতেন, এভাবে কেউ এমন করে? আদিত্য চুপচাপ শুধু কেটে যাওয়া ঠোঁটে রক্তই মুছে নেয়। অপরদিকে তানভীর আর তাহমিনা হেসে হেসে কথা বলছে।
আর আগুনে রান্না করে যাচ্ছে। আর রেদওয়ান একটা গাছের শেকড়ে বসে আছে, পাতা ছিঁড়ে যাচ্ছে তার জেলাসিতে, তাদের দিকে তাকিয়ে আছে। রেদওয়ান যেন এইখানেই নেই এমন ভাব করছে তাহমিনা। রেদওয়ান আর কতক্ষণ বা সহ্য করবে এইসব? না পেরে গাছের পাতা চিবুতে থাকে। তানভীর রেদওয়ানের দিকে তাকিয়ে তাহমিনার কাছে ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলে, উনি কি মানসিক সমস্যায় ভুগছেন? না মানে এইভাবে গাছের পাতা কে খায়? তাহমিনা তানভীরের কথায় ফিক করে হেসে ওঠে। রেদওয়ান তীক্ষ্ণ চোখে ওদের দিকে তাকিয়ে থাকে এবং কান পাতে তারা কি বলছে শোনার জন্য। তাহমিনার আগুনের তাপে ঘেমে নিয়ে একাকার। তা দেখে তানভীর তার শার্ট দ্বারা চেষ্টা করছে তাহমিনার কপালে ঘাম মোছার জন্য। ব্যাস হয়ে গেল। রেদওয়ান তো আর সহ্য করবে না। সে এক দৌড়ে এসে তাদের কাছে গিয়ে দপ করে তাহমিনার একটা হাত আঁকড়ে ধরে সোজা চেনে নিয়ে যেতে থাকে এবং পিছু ফিরে তানভীরের উদ্দেশ্যে বলে, প্লিজ তুমি রান্নাটা করে নাও। আমার এখন বইয়ের তৃষ্ণা পেয়েছে, তাই তৃষ্ণা মেটাতে যাচ্ছি। রান্না হয়ে গেলে ডাক দিও। তানভীর পুরোই হতবাক। বইয়ের তৃষ্ণা আবার কি? এইদিকে তাহমিনা রেদওয়ানের এমন আচরণে রেগে যায়। কি সমস্যা? এখানে নিয়ে আসছেন কেন? রেদওয়ান এক প্রকার তাহমিনাকে মাটিতেই ছুঁড়ে ফেলে দেয়। তারপর আবারও তাকে দাঁড় করিয়ে দিয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর এক হাত বাড়িয়ে নাকের বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিয়ে বলে, স্বামী থাকতে পরপুরুষের সাথে কথা বলা উচিত না। ওয়ার্নিং দিয়েছি, শুনিসনি? রাগ উঠলে কি করব নিজেও জানি না। তাহমিনা বুকে হাত গুজে রেদওয়ানের দিকে তাকায়। জেলাস? দ্য গ্রেট প্লে বয় সাদিক খান রেদওয়ানও জেলাসি ফিল করে? এই কথাটাই যেন কাঁচা খায় নুনের ছিটার মতো বিঁধল রেদওয়ান। সে তাহমিনার বাহু আঁকড়ে ধরে চিৎকার করে উঠল, হ্যাঁ তো আমি মানুষ নয়? তোমার অনুভূতি নেই? হ্যাঁ আমি জেলাস। তোকে অন্য কারোর সাথে দেখলে আমার হৃদয় পুড়ে পুড়ে, বুঝিস না? তাহমিনা নিজের বাহু ছাড়িয়ে নিয়েও নিজেও বজ্রকণ্ঠে বলল, ভুল করছেন। আপনি আমার প্রতি দুর্বল হয়ে ভুল করছেন, যেটা আপনাকে পরে পস্তাতে বাধ্য করবে। কথাটি বলে তাহমিনা আর এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা অন্যদিকে চলে যায়। সময় যত যাচ্ছে রাত যেন তত গভীর, রহস্যময় আর ঘন হয়ে উঠেছে। ক্যাম্প ফায়ারের আগুন চুকচুক করে জ্বলছে, তার লালচে আবার সবার মুখ আলোকিত হয়ে উঠেছে। চারিপাশে জঙ্গলের নির্জনতা, দূরে কোথাও যেন শিয়ালের হাহাকার। আগুনের চারপাশে সবাই আসন পেতে বসে আছে, ধোয়া ওরা গরম ভাত, ডাল আর কিছু ভাজি নিয়ে তৃপ্তির সাথে রাতের খাবার খাচ্ছে। কিন্তু আদিত্যর মন কোথাও যেন স্থির হতে পারছে না। চোখে বারবার ঘুরে যাচ্ছে তিথির দিকে। মেয়েটা কতটা শুকিয়ে গেছে এই কয়দিনে। চোয়ালটাও যেন আরো সরু, চোখের তলায় ক্লান্তির ছাপ। আদিত্যর বুকের ভেতর খচখচ করতে থাকে। আমার বের হয়ে কি মেয়েটা এমন হয়ে যাচ্ছে? সবার খাওয়া শেষ হলেও কারো চোখে ঘুম নেই। তাহমিনা প্রস্তাব দেয় রাতের জঙ্গল একটু ঘুরে দেখার। রেদওয়ান সাথে সাথে রাজি হয়। আদিত্য তিথির মুখের দিকে একবার তাকিয়ে সম্মতি জানায়। যেই কথা সেই কাজ। চারজন বেরিয়ে পড়ে জঙ্গলের পথে। প্রত্যেকের হাতে ছোট্ট টর্চ লাইট। আলোয় ঝিকমিক করে ভিজে পাতা, গাছের গুঁড়ি আর চারিপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে ওঠে। প্রায় অনেকক্ষণ ধরে হাঁটতে থাকে তারা। তিথি হঠাৎই দুই হাত মেলে চোখ বুজে দাঁড়িয়ে পড়ে, মুখে শান্তির হাসি। আহ, কি অপার শান্তি! প্রকৃতির এমন স্পর্শ অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। তার চুলে হাওয়া খেলে যায়, আগুনের ধোয়া গন্ধ মিশে সেই মুহূর্তটাকে আরও অপার্থিব করে তোলে। তারা আবারও হাঁটতে শুরু করেছে। হঠাৎ তিথি চাপা এক চিৎকার দিয়ে দপ করে বসে পড়ে। তিথি! আয়তর গলা যেন কেঁপে ওঠে। সে তাড়াহুড়ো করে মাটিতে বসে। তিথির হাত ধরে অন্ধকার টর্চ লাইটে আলো দেখতে পায় হাত কেটে গেছে, কোনো ধারালো কাটা বা পাথরের ধারে বিঁধেছে। আদিত্য এক মুহূর্ত দেরি না করে তিথির ওড়না ছিঁড়ে নিয়ে শক্ত করেই ক্ষত স্থানে বেঁধে দেয়। তিথি ব্যথায় চোখ মুখ কুচকে ফেলে, চোখ কামড়ে ধরা। আদিত্য মাথা তোলে, চারপাশে তাকায়। রেদন আর তাহমিনা অনেকটা এগিয়ে গেছে, তাদের আর দেখা যাচ্ছে না। জঙ্গলের রাত হঠাৎ যেন আরও নিস্তব্ধ আর ভয়াল মনে হতে থাকে। একটা গভীর শ্বাস নিয়ে আদিত্য কোনো দ্বিধা না করে তিথিকে কোলে তুলে নেয়। তিথি হতভম্ব, বুকের কাছে হাত চেপে থাকে। আদিত্যর শক্ত বাহুতে যেন নিরাপত্তার এক অদ্ভুত আশ্রয়। তারপর তারা ধীরে ধীরে তাঁবুর দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে তাহমিনার হাঁটতে হাঁটতে কখন যেন গভীর জঙ্গলের পাহাড়ের চূড়ায় এসে পড়েছে সেই খেয়ালই নেই। এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পায় না তারা। মোবাইলে নেটওয়ার্কের সিগন্যাল নেই। কি আর করার, দুজনেই পাহাড়ের কিনারায় ধপ করে বসে পড়ে। তাহমিনার মুখটা চুপসে বলে, এখন কি হবে? কোথায় থাকবো আমরা?
রেদওয়ান সহজ সরলভাবে উত্তর দেয়। কোথায় আবার? এখানে। হঠাৎই আবহাওয়া পাল্টে যায়, চাঁদের কিরণ আলো দুজনের মধ্যেই পড়ে। রেদওয়ান ভালোভাবে খেয়াল করে তাহমিনাকে। চাঁদের ম্লান আলোয় কি মায়াবী লাগছে তাহমিনাকে। আস্তে আস্তে রেদওয়ানের মধ্যে পরিবর্তন দেখা দেয়। সে হঠাৎ করে তাহমিনার কোমর চেপে ধরে, কাছে টেনে নিয়ে আসে। তাহমিনা আজ যেন কোনো বাধাই দিচ্ছে না। রেদওয়ান এতে যেন আরও আশকারাই পেয়ে গেল। সে আরেকটু উন্মাদ হয়, তাহমিনার কাছে ঘেঁষে কপালে কপাল ছেঁকায়। দুজনের মনের অনুভূতি এক, তারাই দুজনেই চায় আজ এক হতে, কিন্তু কোথাও না কোথাও কিছু বাধা তো দিচ্ছে। তাও সব বাধা পেরিয়ে রেদওয়ান তাহমিনার অধরের কাছে ধীরে ধীরে এগিয়ে যায়। আকস্মিকভাবে তাহমিনার অধর জোড়ায় আক্রমণ চালায়। তাহমিনা সরে আসতে চাইলে রেদওয়ান শক্ত করে চেপে ধরে। এভাবেই কিছু সময় পার হয়। দুজনেরই শ্বাস ওঠানামা করছে। রেদওয়ান জোরে জোরে শ্বাস নিয়ে নেশালো কণ্ঠে তাহমিনাকে বলতে থাকে, কালো বউ প্লিজ বাধা দিস না। আমি আমি যে আর থাকতে পারছি না। আজ আর একটু তোর কাছে লুচ্চা হই। আই প্রমিস পরের বার এমন করব না। তাহমিনা রেদওয়ানের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু রেদওয়ান ছাড়ে না। রেদওয়ান আরও একটু বেসামাল হয়ে ওঠে তাহমিনার দিকে। তাহমিনার চোখেও আজ এক নতুন উন্মাদনা, কাছে পাওয়ার প্রবণতা। রেদওয়ান তাহমিনা থেকে অনুমতি পেয়ে আরও যেন বেসামাল হয়ে গেল। আবারও তাহমিনার উষ্ঠজোড়া আঁকড়ে নেয় এবং গভীর অতলে দুজনেই হারিয়ে যায়। তাহমিনার চোখে জল এসে যায়, কিন্তু তার শরীর আর কোনো প্রতিরোধ দেখাতে পারে না। সে যেন এক অদ্ভুত জাদুর ঘোরে আচ্ছন্ন। রেদওয়ান তার গলায় মুখ ডুবিয়ে দেয়। তাহমিনা হালকা শব্দ করে ওঠে। তার আঙুলগুলো রেদওয়ানের শার্ট আঁকড়ে ধরে। চাঁদের আলোতে দুজনের ছায়া মিশে যায় একে অপরের মধ্যে। সময় থমকে দাঁড়ায়। রাতের আকাশ কেবল হাওয়ার শীষ আর তাহমিনার ভারী শ্বাস শোনা যায়। যত গভীর হয় রাত, তত গভীর হয় তাদের অনুভূতি। পাহাড়ের এক কোণে তারা দুজনেই হারিয়ে যায় ভালোবাসার এক গোপন অন্ধকারে। তিথিকে কোলে নিয়ে পৌঁছে যায় কাঙ্ক্ষিত স্থানে। তখন রাত অনেক গভীর। একটা শক্ত বড় পাথরের তিথিকে বসিয়ে দেয়। আদিত্য হাঁটু গেড়ে বসে, উদ্গ্রীব হয়, ক্ষত স্থান চেক করতে থাকে। তিথি আদিত্যের উদ্গ্রীবতা দেখে হেসে ফেলল। আপনি এত চিন্তা কেন করছেন? সামান্য একটু কেটেছে, সেরে যাবে। আদিত্য ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয়। চুপ একদম। দেখেছিস কতটা কেটেছে? তোর একটু যন্ত্রণা আমার হৃদয় আরো গভীর ক্ষত তৈরি করে তিথি। এতটা ভালোবাসেন আমায়? আদিত্য ওষুধ লাগিয়ে দিয়ে তিথির চোখের দিকে তাকায় এবং অস্ফুট স্বরে উচ্চারণ করে, আই সোয়ার, নিজেও জানি না আমি তোকে কতটা ভালোবাসি, বা আমি এটাও জানি তোকে কতটা সুখে রাখতে পারবো। শুধু এটা জানি আমি তোকে ছাড়া বাঁচবো না তিথি। তোকে ছাড়া নিঃশ্বাস নেওয়া অসম্ভব আমার পক্ষে। এক লাফে আদিত্যর বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, জানেন আমি কতটা ভাগ্যবতী আপনার মতো একজন স্বামী পেয়ে। সত্যি আমি খুব ভাগ্যবতী। তিথি আদিত্যকে শক্ত করে বুকে চেপে ধরে বলতে থাকে, শুনতে পারছিস? হৃদয় স্পন্দন এটা শুধু তোর জন্য ধ্বনিত হয়, শুধু তোর জন্য। আদিত্য তিথিকে বুক থেকে তুলে মুখ আগলে নিয়ে বলে, আমি তোকে আমার সবটা দিয়ে ভালোবাসবে তিথি। তিথি হেসে জবাব দেয়, আমিও। আদিত্য কিছু একটা ভেবে ঢোক গিলে এবং তিথির চোখের দিকে তাকিয়ে বলে, তিথি তাবুতে আয়। তিথিকে কোনো কথা বলতে না দিয়ে তার হাত টেনে সোজা তাঁবুতে নিয়ে যায় এবং বসিয়ে দেয়। তাঁবুর মধ্যে একটা লণ্ঠন জ্বালিয়ে দেয়। তিথি আজ যেন আদিত্যের চেয়ে